প্র্যাকটিক্যাল অ্যাকশন এবং এফএসএম নেটওয়ার্ক বাংলাদেশের উদ্যোগে টেকসই স্যানিটেশন এবং পয়ঃবর্জ্য ব্যবস্থাপনার উপর ধারাবাহিকভাবে প্রচারিত পডকাস্টে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। আলাউদ্দিন আহমেদ। আমি কাজ করি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল ট্রেনিং নেটওয়ার্ক সেন্টারে। আজকে আমরা যেই বিষয়টির উপর আলোকপাত করতে চাই তা স্যানিটেশন কর্মীদের উপর তাদের জীবনমান এবং জীবিকা এবং সর্বোপরি এ সকল বিষয়ে পলিসি সাপোর্ট এবং কৌশলের কী কী ভূমিকা আছে সে বিষয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের সাথে আছেন প্র্যাকটিক্যাল অ্যাকশনের বাংলাদেশের কান্ট্রি ডাইরেক্টর জনাব ইশরাত শবনম। জনাব ইশরাত শবনম, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। অনুষ্ঠানের শুরুতেই আমি আপনার কাছে যদি আমাদের যে স্যানিটেশন কর্মীরা আছেন তাদের সোশ্যাল স্টিগমা এবং তাদের প্রাত্যহিক জীবনযাত্রায় তারা সামাজিকভাবে যে সকল চ্যালেঞ্জগুলি মোকাবেলা করেন সেই বিষয়ে কিছুটা আলোকপাত করেন। ধন্যবাদ আলাউদ্দিন ভাই। আপনি এবং আমরা দুজনেই এই স্যানিটেশন সেক্টরের ওয়ার্কার্সদের সাথে বহু বছর ধরে কাজ করছি আসলে আমাদের নিজ নিজ ক্ষেত্র থেকে। তো এই অভিজ্ঞতার আলোকে আমি আসলে যেটি বলতে চাই সেটি হচ্ছে যারা এই ওয়েস্ট অ্যান্ড স্যানিটেশন সেক্টরের ওয়ার্কার হিসেবে রয়েছেন এনাদের একটি আমি বলবো যে সামাজিকভাবে তাদের এক ধরনের ডিস্টেন্স তৈরি হয়। এটা মেন্টাল একটা ডিস্টেন্স, মেন্টালি আনঅ্যাকসেপ্টেবল একটা জায়গায় ওনারা অনেকখানি আসলে বিভিন্ন রকমের বৈষম্যের শিকার ওনারা হন। এবং এটি ঠিক আমি বলবো যে প্রাগৈতিহাসিক কাল থেকেই আসলে এই পেশার সাথে এতটাই ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে যে মানুষ আসলে ওনাদেরকে একটি ভিন্ন চোখে দেখার চেষ্টা করেন। ওনারা যে আসলে মানুষ হিসেবে আমাদের সাথে একই কাতারে দাঁড়ানোর যোগ্যতা রাখেন কিংবা অধিকার রাখেন, দাবি রাখেন, সেই জায়গাটা আসলে অনেকখানি গ্রহণযোগ্যতা পায় না। এক্ষেত্রে যারা মিউনিসিপ্যালিটির সাথে কাজ করেন এবং এই বিভিন্ন বাসাবাড়ির ময়লা পরিষ্কার করেন এনাদের এটি তো একটি সামাজিক প্রেক্ষাপট থেকে আমরা বলছি যে তাদেরকে একটি ভিন্ন গোত্র বা ভিন্ন শ্রেণী হিসেবে সাধারণত কনসিডার করা হয়ে থাকে। আবার পেশার দিক থেকেও তারা আসলে বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার হন। তাদের অধিকারগুলোকে আমরা সামগ্রিকভাবে রাষ্ট্রের দিক থেকেও আসলে আমরা কতটুকু তাদেরকে দিতে পেরেছি সেইখানেও আসলে বহু প্রশ্ন রয়েছে। আমি আমার ডেভেলপমেন্ট সেক্টরের ক্যারিয়ারে আমি বলবো যে এটি সৌভাগ্য নয়, তবে আমার অভিজ্ঞতা আমি বলবো যে আমার এই মোটামুটি দলিত জনগোষ্ঠী, হরিজন যারা রয়েছেন তাদের সাথে কাজ করার প্রেক্ষাপট দিয়ে আমার শুরু হয়েছিল এই ডেভেলপমেন্ট সেক্টরের যাত্রা। এবং আমি দেখেছি যে মানসিকভাবে ওনারা একদম আজন্ম এক ধরনের বৈষম্য নিয়ে বড় হতে থাকেন। একই সাথে ওনাদের তো বিভিন্ন রকমের ঝুঁকি রয়েছে, হয়তোবা আমাদের আলোচনার সামনে আরো আসবে। কিন্তু আমি বলবো যে সামাজিক দিক থেকে যারা আসলে এই সেবাটা আমরা গ্রহণ করি, সেবা গ্রহীতার দিক থেকেও তাদেরকে যেমন খুব বেশি গণ্য করা হয় না, আবার একই রকম ভাবে তারা এই পেশার সাথে যাদের যেই সমস্ত সংস্থার সাথে জড়িত, যেমন মিউনিসিপ্যালিটি কিংবা সিটি কর্পোরেশন, সেখানেও তাদেরকে আসলে একটি আলাদা গুরুত্বপূর্ণ জনগোষ্ঠী হিসেবে বিবেচনা করা হয় না। এটি একটি অত্যন্ত দুঃখের জায়গা আমি বলবো। আপনি তাদের অনেক সামাজিক বৈষম্য, বঞ্চনা এবং আমাদের সাধারণ জনগণের তাদের প্রতি দৃষ্টিভঙ্গি এই বিষয়গুলি তুলে ধরলেন। আজকে যেহেতু আমরা তাদের জন্য যে নীতি, কৌশল, আদর্শ এই বিষয়গুলি নিয়ে আলোচনা করছি, এক্ষেত্রে এই বিষয়ে যে সংস্থাগুলি কাজ করেন, যেমন আইএলও আছে, শ্রম মন্ত্রণালয় আছে, তারা আসলে কি ধরনের নীতিগত সহায়তা দিতে পারে বলে আপনি মনে করেন, এবং একটি যদি আদর্শ নীতি তাদের জন্য কি রকম হতে পারে এই বিষয়ে কিছুটা জানান। আসলে প্রথমে এই নীতির জায়গা আসতে হলে কিন্তু আমাদেরকে প্রথমে আমরা তাদেরকে কি পে করছি সেই জায়গা থেকে আসতে হয়। তাদের কাজের বিনিময়ে তাদেরকে কি সম্মানী দেওয়া হচ্ছে সেই বিষয়টি প্রথমেই আসলে আমার মনে হয় যে আলোচনার একটা দাবি রাখে। আমরা জানি যে মিউনিসিপ্যালিটির তে যারা সরাসরি কাজ করেন তাদের প্রথমত হচ্ছে তারা অনেকেই মাস্টার রোলে কাজ করেন, ডে টু ডে বেসিস কাজ করেন এবং তাদের বেতন অত্যন্ত কম। প্রতিদিন যেটি মিনিমাম ওয়েজের যে পলিসি রয়েছে সেই মিনিমাম ওয়েজের পলিসির মধ্যেও কিন্তু আসলে তাদের এই লিমিটটাকে আমরা হিট করতে পারি না। কারণ আমরা আসলে তাদেরকে তাদের যে জীবন মান বজায় রাখার জন্য যতটুকু আয়ের প্রয়োজন সেই বিষয়টিকে আসলে সামগ্রিকভাবে হয়তোবা রাষ্ট্রীয়ভাবে আমরা কখনো বিবেচনায় আনার চেষ্টাই করি না। তো সেই জায়গা থেকে আমি বলবো যে নীতির জায়গাতে প্রথমেই মিনিমাম ওয়েজের বিষয়টি দেখাটা প্রথমে খুবই জরুরি।
এবং তাদের সাথে যে এমপ্লয়মেন্টের যে কন্ট্রাক্টগুলো হয় সেগুলোতে তার কি কি অধিকার রয়েছে সেই জিনিসগুলো দেখা জরুরি। এবং একই সাথে তিনি যে একটি ঝুঁকিপূর্ণ কাজে রয়েছেন সেটিও কিন্তু পলিসির একটি বিশাল অংশ। আমরা সেই জিনিসটিকে বহু বছর ধরে আসলে অবজ্ঞা করে গিয়েছি। তবে আমি প্র্যাকটিক্যাল অ্যাকশনে কাজ করার সূত্র ধরে বলতে চাই যে আমাদের বিভিন্ন পলিসি অ্যাডভোকেসির সুফল হিসেবে যেটি হয়েছে সেটি হলো মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্টের যে একটি ঝুঁকিপূর্ণ কাজের যে তালিকা রয়েছে সেই তালিকার মধ্যে এই স্যানিটেশন ওয়ার্কার এবং ওয়েস্ট ওয়ার্কারদের এই কাজের ক্যাটাগরিটি ঝুঁকিপূর্ণ কাজ হিসেবে রেকগনাইজড হয়েছে। এটি খুবই খুবই সাম্প্রতিক ঘটনা। প্রাথমিকভাবে এই রেকগনিশন হয়েছে বটে, কিন্তু এর সাথে যে সমস্ত কম্পেনসেশন জড়িত সেই কম্পেনসেশনের জায়গা পর্যন্ত আমরা এখনো আসলে সামগ্রিকভাবে রাষ্ট্র হিসেবে পৌঁছাতে পারিনি। কিন্তু আমাদের বিভিন্ন প্রজেক্ট রয়েছে, বিভিন্ন দাতা সংস্থা যারা রয়েছেন এই দিকে কাজ করেন। আপনি আইএলওর কথা বললেন এবং গেটস ফাউন্ডেশন আমাদের সাথে বহু বছর একই সাথে পথ হেঁটেছেন। প্রায় 2006-7 সালের দিক থেকে শুরু করে আজ পর্যন্ত ওনারা আমাদের সাথে এই ওয়ার্কারদের ডিগনিফাইড লাইফ দেওয়ার জন্য কাজ করছেন। এবং সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা আসলে এই একটি ড্রাফট পলিসি বা খসড়া নীতি আমরা আসলে তৈরি করেছি এবং এটি আমরা মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্টের কাছে হ্যান্ড ওভার করেছি। সেটিও খুবই সাম্প্রতিক ঘটনা। আমরা বলছি সেফটি অ্যান্ড ওয়েলবিং অফ ওয়েস্ট অ্যান্ড স্যানিটেশন ওয়ার্কার্স। এর যে সুফল হবে এটি যদি আমরা সত্যি সত্যি এক পর্যায়ে পাশ করাতে পারি, রাষ্ট্রের এখানে তারা রাষ্ট্রের দায়িত্ব হিসেবে রাষ্ট্র যদি এই জিনিসটাকে গ্রহণ করে নেন এবং এটিকে পাশ করেন, তাহলে যেটি সুবিধা হবে সেটি হচ্ছে যে অল্প যে কয়টি মিউনিসিপ্যালিটি কিংবা সিটি কর্পোরেশনে আমরা কাজ করছি, যে সমস্ত ওয়েস্ট ওয়ার্কারদের সাথে আমাদের সরাসরি সম্পৃক্ততা রয়েছে, তারা ছাড়াও সারা দেশের 300 থেকে বেশি মিউনিসিপ্যালিটি কিন্তু এই তাদের ওয়ার্কারদেরকে এই সুযোগ সুবিধাগুলোর আওতায় আনতে পারবেন। এটিকে আমি মনে করি অনেক বড় একটা ব্রেক থ্রু হবে যদি সত্যি আমরা সে পর্যন্ত পৌঁছাতে পারি। যেহেতু নীতির কথা হচ্ছে, একই সাথে কিন্তু আরো অনেক নীতির বিষয় বলতে হয়। যেমন তাদের ইন্স্যুরেন্স কাভারেজের বিষয় রয়েছে, তাদের রেমুনারেশন নিয়ে কথা বলার জায়গা রয়েছে, তাদের সুযোগ্য বাসস্থান সুবিধা, এগুলো নিয়েও আসলে কথা বলার অনেক জায়গা রয়েছে। তো আসলে ধাপে ধাপেই তো আগাতে হয়। আমরা তো সবেমাত্র ওয়েলবিং অ্যান্ড সেফটি পলিসিটাই জমা দিতে পারলাম ড্রাফট আকারে। এটি পাশ হলে হয়তোবা ক্রমে ক্রমে বাকি বিষয়গুলিও আসলে খুবই আমি বলবো যে রেলিভেন্ট এবং এগুলো আসা দরকার, খুব দ্রুতই আসা দরকার। যথার্থই বলেছেন এবং নিশ্চয়ই আমাদের যে ইনস্টিটিউশনাল এবং রেগুলেটরি ফ্রেমওয়ার্ক ফর ফিকাল স্লাস ম্যানেজমেন্ট আছে সেটিও হয়তো এই নীতি প্রণয়নের ক্ষেত্রে কিছুটা ভূমিকা পালন করেছে। এই যে নীতির কথা বললেন, এটার প্রথম অংশটাই হলো সেফটি এবং অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি। এই গ্রুপ যারা আছেন, আপনি যথার্থই বলেছেন যে অতি সম্প্রতি এই কাজটি ঝুঁকিপূর্ণ হিসাবে তারা তালিকাভুক্ত করেছেন। কিন্তু ফেয়ার ওয়েজে যে কথাটা বললেন বা জাস্টিফাইড ওয়েজেস, এই বিষয়ে কি কোনো কাজ হচ্ছে বা এটা কাজ করার জন্য এই যে ওয়ার্কাররা ইনফর্মাল ওয়ার্কার হিসাবে অনেক সময় আমরা চিহ্নিত করি, এটা কোনো রকম বাধা কিনা? আমি বলবো যে আসলে বাধা বলতে, যেহেতু মাস্টার রোলে অনেকেই কাজ করছে এবং ডে টু ডে বেসিসে তাদের কাজ, সেক্ষেত্রে কিন্তু তারা যদি অল্প কয়েক ঘন্টা কাজে অনুপস্থিত থাকে তাহলে সেদিনের সে বেতনটা পায় না। এই ধরনের বিষয়গুলো কিন্তু তার জন্য হচ্ছে এক ধরনের আমি বলবো যে ঝুঁকি। কারণ হলো একটা অ্যাপয়েন্টমেন্ট মানে হলো তার সারা মাসের আয়ের বিষয়টি নিশ্চিত হওয়া। কিন্তু এই নিশ্চিতকরণের জায়গাতে কিন্তু আমরা আসলে সেই দায়িত্বটা এখনো নিচ্ছি না। অধিকাংশ ক্ষেত্রেই খুব কম সংখ্যক ওয়ার্কার্স রয়েছে যারা সরাসরি অ্যাপয়েন্টেড, আর অধিকাংশই হচ্ছে এই ডে টু ডে বেসিসে কাজ করছে। সেক্ষেত্রে তার এই প্রতিদিনের আয় দিয়ে কিন্তু তার সংসার চলে না। একদিন সামান্য অসুস্থ থাকলে সে না যেতে পারলেই কিন্তু তার বেতনটা সে পাচ্ছে না। সেদিনের তার খাবার জোগাড় কিভাবে হবে আমরা বলতে পারি না। এবং একইভাবে হয়তো আমরা যেমন গার্মেন্টস শ্রমিকদের কথা বলতে পারি, তারা শ্রমিক হিসাবে স্বীকৃত বলে তাদের আলাদা সংগঠন আছে এবং একটা মিনিমাম ওয়েজ আছে। আমাদের এই স্যানিটেশন কর্মীদেরকে সেই পর্যায়ে নিয়ে যেতে বিভিন্ন সংগঠনের কি ধরনের রোল আছে? আমি যদি বলি, তাদের এমপ্লয়ের বেশিরভাগ ক্ষেত্রেই স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলি। এই প্রতিষ্ঠানগুলি ছাড়াও এই যে কলকারখানা অধিদপ্তর, পরিদর্শন অধিদপ্তর আছে, একইভাবে ইন্স্যুরেন্সের ক্ষেত্রে ইডরা আছে, ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রিজ, বা এই ধরনের প্রতিষ্ঠানগুলির কি ধরনের ভূমিকা আছে বলে মনে করেন বা কি ধরনের ভূমিকা তারা নিতে পারে?
এটা খুবই একটি রেলিভেন্ট প্রশ্ন আমি বলবো, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা বারবার রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার কথা বলছি। আসলে রাষ্ট্র তার নিজ জায়গা থেকে, নিজ স্থান থেকে কতখানি এই দায়িত্বগুলো নিতে ইকুইপড সেটিও আমাদের ভাবা দরকার। সেই ক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ, অবশ্যই সেই যে আমরা বললাম যে ঝুঁকিপূর্ণ কাজের যে এনলিস্টমেন্ট হয়েছে, এটি কিন্তু ডাইফি থেকে হয়েছে, যেটা ডিপার্টমেন্ট অফ ইন্সপেকশন ফর ফ্যাক্টরিজ অ্যান্ড এস্টাবলিশমেন্ট, সেখান থেকে হয়েছে। কিন্তু এই এন্টিটির কিন্তু আরো একটি রোল রয়েছে, সেটি হচ্ছে যে তারা ইন্সপেকশন করবেন, টাইম টু টাইম ইন্সপেকশন করে দেখবেন যে প্রত্যেকটি ক্ষেত্রে, অকুপেশনের প্রত্যেকটি ক্ষেত্রে খাত ভেদে কি কি সেফটি রিস্ক রয়েছে, কি কি ঝুঁকি রয়েছে, সেই ঝুঁকিগুলোকে কি করে তার এমপ্লয়ার অ্যাড্রেস করছে। এটি এমপ্লয়ারের পার্সপেক্টিভ থেকে যদি চিন্তা করি, এমপ্লয়ারের দায়িত্ব, কিন্তু এই বিষয়টিকে মনিটর করার জন্য একটি আলাদা ইন্সপেকশন অথরিটি সরকারের কাছে রয়েছে। কিন্তু এই অথরিটি কিন্তু আসলে এই যাবৎ হলো শুধুমাত্র খুব ফর্মাল যে সেক্টর, মানে এপিক ফর্মাল সেক্টর হিসেবে আমাদের দেশে রেডিমেড গার্মেন্ট সেক্টরকে আমরা বলি, সেইখানেই তারা দায়িত্ব পালন করেন। এবং সেই দায়িত্ব পালনের আমার পূর্ববর্তী অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি, আমি ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশ ডেলিগেশনে তাদের কাউন্টার পার্ট হিসেবে কাজ করেছি। তো আমি দেখেছি যে তারা সেই দায়িত্বটা পালন করতেই হিমশিম খান। সেই জায়গা থেকে আমি বলবো যে এক তো লোকবলের অভাব এবং ক্যাপাসিটির অভাব রয়েছে। আসলে মনিটরিং করতে হলে তারা কি মনিটরিং করবে, সেই জায়গাটিতে অনেকখানি আমি বলবো গ্যাপ রয়ে গিয়েছে। সবেমাত্র তারা কিছুটা লেদার সেক্টরের দিকে ঘুরে দাঁড়িয়েছেন আরএমজি সেক্টর থেকে, কিন্তু আরো এই যে এই সমস্ত ইনফর্মাল সেক্টর রয়ে গিয়েছে, যেখানে আরো বেশি ঝুঁকিপূর্ণ কাজে আমাদের ওয়ার্কারদেরকে যুক্ত থাকতে হয়, সেগুলোর দিকে মনোযোগ দেওয়ার মতো এখনো ওনারা আমি বলবো যে মেন্টালি ইকুইপড হননি। কারণ যখন ওনারা এটাকে প্রায়োরিটি হিসেবে দেখবেন, তখন কিন্তু তারা আসলে ওয়ার্কফোর্সকে ডেভেলপ করবেন, তাদের ক্যাপাসিটি ডেভেলপ করবেন, মনিটরিং চেকলিস্ট হবে, সেই হিসাবে তারা শিডিউলিং করে ইন্সপেকশনে যাবেন। এই ফুল সিস্টেমটার কোথাওই আমরা আসলে এখনো দাঁড়িয়ে নেই। খুবই ভালো বলেছেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের যতটুকু নীতি এবং পলিসি বা লেজিসলেশন আছে, সেটাও আসলে এনফোর্স করার মতো যথেষ্ট লোকবল, কোনো ক্ষেত্রে আগ্রহ বা প্রশিক্ষণ নেই। কিন্তু এই সরকারি সেক্টরের পাশাপাশি আপনি কি মনে করেন বেসরকারি খাত, তাদের এই বিষয়ে কোনো ভূমিকা আছে, বা এই ওয়ার্কারদের সেফটি, ডিগনিটি এবং সামাজিক মর্যাদা নিশ্চিতে তাদের কি ধরনের ভূমিকা পালন করা উচিত? ধন্যবাদ আলমদিন ভাই। এখানে আসলে শুধু যে বেসরকারি খাত তারাই নন, আমরা কিন্তু এই ধরনের এক্সাম্পল অলরেডি দেখেছি। যেমন হচ্ছে আমরা যখন মিউনিসিপ্যালিটির সাথে কাজ করেছি, সিটি কর্পোরেশনের সাথে কাজ করেছি, আমরা তো একটি আমি বলবো যে একটা কম্প্রিহেন্সিভ অ্যাপ্রোচে কাজ করতে চেষ্টা করি। একদিকে যেমন আমরা ওয়ার্কারদের জন্য তাদেরকে ইউনিফাইড করে কোঅপারেটিভ ডেভেলপ করার চেষ্টা করছি, তাদের রাইটস সম্পর্কে, তাদের প্রিভিলেজেস সম্পর্কে তাদেরকে জানানোর চেষ্টা করছি, একই সাথে আবার মিউনিসিপ্যালিটি এবং সিটি কর্পোরেশনের দায়বদ্ধতার জায়গাগুলো তাদের কাছে পরিষ্কার করার চেষ্টা করছি। অনেক ক্ষেত্রে আমি বলবো যে আগ্রহ থাকলেও যেহেতু রাইট টুল তাদের কাছে না থাকার কারণে তারা সেই সুবিধাগুলো আসলে সরাসরি পৌঁছে দিতে পারেন না। একটি বড় এক্সাম্পল হলো ইন্স্যুরেন্স কাভারেজ। বাংলাদেশে যতগুলো মিউনিসিপ্যালিটি রয়েছে, এর মধ্যে এই আমরা কিছু কিছু মিউনিসিপ্যালিটি যেখানে কাজ করছি, এই পর্যায়ে আমাদের 11টা মিউনিসিপ্যালিটি এবং 5টি সিটি কর্পোরেশনের সাথে প্র্যাকটিক্যাল অ্যাকশন এই মুহূর্তে কাজ করছে। এখানে এই একটি খুবই ভালো এক্সাম্পল তৈরি হয়েছে যে মিউনিসিপ্যালিটি থেকে মিউনিসিপ্যালিটির কন্ট্রিবিউশন এবং ওয়ার্কারদের কন্ট্রিবিউশনে কিন্তু আমরা এরকম এক্সাম্পল দেখেছি যেখানে ইন্স্যুরেন্স কাভারেজের যে প্রিমিয়ামটি দিতে হয়, সেই প্রিমিয়ামটিতে একটা কন্ট্রিবিউশন হয়েছে। অবশ্যই এই কথাটিও গুরুত্ব দিয়ে বলতে হবে যে এখানে ডোনার ফান্ডেড সাপোর্ট ছিল, সেখান থেকে ইনিশিয়েটিভটা শুরু করতে হয়েছে। কিন্তু এখান থেকে আমরা ওয়ার্কার্স কোঅপারেটিভের কাছ থেকে কিন্তু ভীষণ রকম সাধুবাদ পেয়েছি এবং ওনারা উপকৃত হচ্ছেন। তো কাজেই এখানে আসলে আমি বলবো যে যদি রাইট টুলটিকে ইন্ট্রোডিউস করা যায়, তাহলে খুব বেশি পরিশ্রমের আসলে কাজ নয়। এখানে যেমন এই যে ইন্স্যুরেন্স কাভারেজের ক্ষেত্রে এই মুহূর্তে আমাদের প্র্যাকটিক্যাল অ্যাকশনের ওয়ার্কার্স কোঅপারেটিভ ওনারা হসপিটালাইজেশন ইন্স্যুরেন্সটাও পাচ্ছেন, আবার হলো ডেথ কাভারেজও রয়েছে। তো যে এই দুটি ক্যাটাগরি এই পার্টিকুলার ওয়ার্কফোর্সের জন্য কেন জরুরি? কারণ তাদের প্রাণ সংহারের ঝুঁকি নিয়েই তারা কিন্তু এই পেশাতে নিয়োজিত আছেন। প্রতিদিন তাদেরকে এই ঝুঁকির সামনে আসতে হয়। এবং এই কারণে আরেকটা ফ্যাক্টও আসলে বলতে হয় আলাউদ্দিন ভাই, যেটা খুবই রেলিভেন্ট, সেটি হলো তাদের লাইফ এক্সপেক্টেন্সিও কিন্তু খুব কম। 37-45-এর খুব বেশি উপরে আমরা তাদেরকে
দেখি না তাদের আয়ুর জায়গা থেকে। তো সুতরাং হচ্ছে যে আমাদের তো মনে হয় যে সামগ্রিকভাবে রাষ্ট্রের এই জায়গাটাতে একটা দায়িত্ব নেওয়ার জায়গা রয়েছে। এবারে আসি যে আসলে অন্য সংস্থাগুলো কি করবে বা ব্যক্তিগত যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে তারা কি করবে? হুম। হ্যাঁ, যেহেতু আমরা অন্য সংস্থা নিয়েই কথা বলছি, আমি এই জায়গায় যদি একটু বিশেষভাবে আপনার কাছে জানতে চাই, অন্য সংস্থার পাশাপাশি আমাদের যারা ডোনারের কথাটাও আপনার আগের কথায় উঠে এসছে, ডোনার কমিউনিটির আসলে এখানে কি ধরনের সাপোর্ট করা উচিত, এবং একই সাথে প্রাইভেট সেক্টরের করতে গিয়ে আমাদের যে পিপিপি অথরিটি, তাদের কোনো ভূমিকা আছে কিনা? হ্যাঁ, আচ্ছা, এটি খুবই ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন করেছেন। ধন্যবাদ আমির ভাই। আচ্ছা, এখানে যেটা বিষয় সেটা হচ্ছে যে ডোনার কমিউনিটির রোলটা এখানে কোথায়? কারণ আমরা তো আইএলওর এই লেবার ল সম্পর্কে জানি যে তাদের যে সমস্ত আমরা যে সমস্ত ক্লজে তাদের সাথে রাটিফাইড হয়েছি একটা কান্ট্রি হিসেবে, একটা রাষ্ট্র হিসেবে, সেখানে তো বেশ কিছু দায়বদ্ধতা ডোনার কমিউনিটি অলরেডি তৈরি করেই দিয়েছে। এবং এইরকম আরো দাতা সংস্থা রয়েছেন যারা চান যে বাংলাদেশের যে শ্রম বাজার রয়েছে ওভারঅল এটার একটা ভালো রকমের ইমপ্রুভমেন্ট হোক। একই সাথে রাষ্ট্রীয় পার্সপেক্টিভ থেকে দেখলে আমরা আবার হচ্ছে কিন্তু পৌঁছে যাচ্ছি হলো মধ্যম আয়ের দেশের দিকে। এটির জন্য আমরা একটা মানে ক্রমাগত একটা সময় এর মধ্যে দিয়ে যাচ্ছি যে আমাদেরকে খুব দ্রুত এই গোলটা অ্যাচিভ করতে হবে। সেই ক্ষেত্রে হচ্ছে আসলে আমরা কিন্তু দাতা সংস্থাদের প্রচন্ড আগ্রহ দেখতে পাই। আমাদের এই শ্রমের যে এলাকা রয়েছে, ক্ষেত্র রয়েছে, এখানে কি ইমপ্রুভমেন্ট আনলে আসলে আমরা একটা ভালো ইকোনমি দেখতে পাবো এন্ড অফ দ্য ডে। তো সুতরাং হচ্ছে দাতা সংস্থা শুধুমাত্র আইএলওই নয়, ইউ আছে, ক্যানাডিয়ান গভর্নমেন্ট আছে এবং এরকম আরো অনেক দাতা সংস্থা রয়েছেন যারা আসলে আমরা যদি ঠিকভাবে অ্যাপ্রোচ করতে পারি, আমাদের কৌশল যদি ঠিক হয়, আমরা স্ট্র্যাটেজিক্যালি ওনাদেরকে অ্যাপ্রোচ করলে কিন্তু আমরা সেখান থেকে বিভিন্ন রকম সাহায্য এখনো আশা করতে পারি। আপনি যদি কিছুটা হাইলাইট করেন, আমরা অনেকগুলি বিষয় নিয়ে আলাপ করলাম, এর কোনোটার উপর কোনো আশাব্যঞ্জক গল্প বা কাহিনী, আমরা অনেক সময় যেটাকে কেস স্টাডি বা বেস্ট প্র্যাকটিসেস বলে থাকি, আপনার অভিজ্ঞতা থেকে এরকম কোনো আশার গল্প আমাদের শোনাতে পারেন কিনা? ধন্যবাদ আলম ভাই। আপনি আগের প্রশ্নে আসলে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের কথা বলেছিলেন। এইখানেই আসলে এই সাফল্যের গল্পটা আসলে বলা যায় যে আমরা যে এক্সাম্পলটা ক্রিয়েট করার চেষ্টা করেছি আমাদের এই দীর্ঘ যাত্রায় আমাদের এই ওয়ার্কার্স কোঅপারেটিভদের সাথে, আমরা দেখেছি যে এখানে একটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেল আসলে এক ধরনের সফলতার ছবি চিত্র আমাদেরকে দেখায়। যেমন মিউনিসিপ্যালিটি ওয়ার্কার্স কোঅপারেটিভ এবং এই তাদেরকে ওয়ার্কার্স কোঅপারেটিভের যে তাদের যে প্রাইভেট এন্টিটি রয়েছে তাদের এখানে কিন্তু একটা বড় রোল থাকে। এবং যেটা হয় যে ওয়ার্কার্স কোঅপারেটিভ আমরা এমনও পেয়েছি যারা মোটামুটি বিশাল অঙ্কের একটা সেভিংস করতে পেরেছে। সেটি তাদের কনসিডারেশনে ডেফিনেটলি একটা বিশাল অঙ্কের সেভিংস, এবং এটিকে এখন একটা পর্যায়ে ওনারা পৌঁছেছেন যে ওনারা কোনো একটা প্রোডাক্টিভ খাতে ওনারা ইনভেস্ট করতে চান যদি সেই সুযোগ তাদের সামনে তৈরি করে দেয়া হয়। তো এই ধরনের এই আলো আমরা আসলে কিন্তু একদিনে দেখতে পাইনি। একদম কোঅপারেটিভদের সাথে প্রথমে যখন কাজ শুরু করা হয়েছিল, তারা স্ক্যাটার্ড ছিলেন, ওনাদেরকে ইউনিফাইড করা হয়েছে, তাদের ক্যাপাসিটি ডেভেলপ করা হয়েছে। সাকসেস স্টোরির মধ্যে আরেকটা বিষয় বলতে হয় যে তাদেরকে ক্যাপাসিটি ডেভেলপ করার ক্ষেত্রে কিন্তু আমরা অনেকগুলো ট্রেনিং মডিউলও আস্তে আস্তে তৈরি করতে পেরেছি। এটা আমি বলবো যে তাদের দিক থেকে আমাদেরকেও এক ধরনের উপহার দেওয়া, কারণ আমরা এই যে ট্রেনিং মডিউল ডেভেলপ করেছি, এই ট্রেনিং মডিউলের মধ্যে কি রয়েছে, যেমন তাদের সেফটি গিয়ার নিয়ে তারা কিভাবে মেনটেন করবে, মেশিনগুলো এখন মডার্ন যে সমস্ত টেকনিকে মেশিনগুলো চালাতে হয় সেই মেশিনগুলো অপারেট করা। আগে তো আমরা জানি যে তাদের আরো অন্ধকার ছিল, যে তারা হচ্ছে ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং এর দিকে ছিল। সেই জায়গা থেকে তারা এখন এই যে মেকানাইজড ভেহিকেল গুলো ব্যবহার করতে পারছেন, মেকানাইজড ইকুইপমেন্ট গুলো ব্যবহার করতে পারছেন। তো সুতরাং এই উত্তরণের জায়গাতে মেকানাইজড ভেহিকেলের ব্যবহারের জন্য একটা ট্রেনিং মডিউল আছে। এমনকি তাদের দিনের একটা সময় কিন্তু আসলে অব্যবহৃত থেকে যায়, কারণ ওনাদের কাজগুলো সাধারণত শুরু হয় রাতে 12টার পর থেকে, পরদিন ভোরবেলা 5টা-6টায় এইটুকু সময়ের মধ্যেই। তো সুতরাং বাকি সময়টুকু তারা কি করবেন, সেই ক্ষেত্রে ওই সময়টুকু কাজে লাগানোর জন্য তারা কিন্তু নিজে থেকেই আগ্রহ ব্যক্ত করেছেন যে ওনারা এন্টারপ্রেনারশিপ ডেভেলপ করতে চান, ওনাদেরকে যদি রাইট স্কিল দেওয়া যায়। তো সেইখান থেকে আমরা কিন্তু কিছু ট্রেনিং মডিউল ডেভেলপ করেছি যেগুলো এই বিজনেস প্ল্যানিং এর জন্য তাদেরকে হেল্প করবেন। এবং আশার কথা হলো যে এই ট্রেনিং মডিউলগুলো আমরা খুবই সম্প্রতি ডাইফিকে আমরা হ্যান্ড ওভার করেছি মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্টের সহায়তায়। এবং ওনারা আশা ব্যক্ত করেছেন যে ন্যাশনাল ইনস্টিটিউট ফর অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ
ট্রেনিং ইনস্টিটিউট, এই ইনস্টিটিউটে ওনারা আসলে এটিকে রোল আউট করতে চান, যাতে এটার প্রসপেক্ট হচ্ছে যে সারা দেশের 300-র বেশি মিউনিসিপ্যালিটির ওয়েস্ট ওয়ার্কাররা কিন্তু এখান থেকে এই ট্রেনিং মডিউলগুলো রিসিভ করলে তারা তাদের নিজেদের জীবনে এবং নিজেদের ক্যাপাসিটিতে এই জিনিসগুলোকে এমবেড করতে পারবেন। এটা আমাদের আশা এবং স্বপ্নের জায়গা। যদি সত্যি একদিন সবগুলো মিউনিসিপ্যালিটিতে এই ট্রেনিং মডিউলগুলো রোল আউট হয়, আমি মনে করবো যে সত্যি একটা ব্রেক থ্রু হবে। অনেকগুলি সুন্দর সুন্দর এক্সাম্পল বললেন ইশরাত আপা। আমাদের ব্যাকগ্রাউন্ডে প্রায় আমরা বর্ষার আগমনী বার্তা দেখতে পাচ্ছি, সেখান থেকে একটা কোশ্চেন মাথায় এসলো। এই ধরনের কর্মীদের তো আসলে শীত, গ্রীষ্ম, বর্ষা সব পরিবেশেই কাজ করতে হয় এবং ওই পরিবেশে কাজ করতে গিয়ে তাদেরকে নানা রকম চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। তো এখানে কি আমরা যারা কমিউনিটি আছি বা সমাজে যারা বসবাস করি, সেই কমিউনিটির কোনো ভূমিকা আছে তাদের জীবন মানের উন্নয়নে? এখানে অ্যাডভোকেসি করা যেতে পারে কিনা, বা কি ধরনের কাজ করা যেতে পারে কমিউনিটির পক্ষ থেকে? আমি যেটা ভাবি সেটা হচ্ছে যে আমরা কিন্তু কনজিউমার, ওনারা যে সার্ভিসটা দিচ্ছেন, আমরা প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল কিন্তু কনজিউমার, প্রত্যেকটি হাউস হোল্ড হচ্ছে কনজিউমার। আমাদের প্রথম যে দায়িত্ব সেটি হচ্ছে যে আমরা তাদের কাজকে একটু সহজ করে দিতে পারি। সেটি কিভাবে? কারণ হচ্ছে আমরা প্রতিটা মিউনিসিপ্যালিটিতে যখন কাজ করি, আমরা ওয়েস্ট সেগ্রিগেশনের বিষয়টি নিয়ে একটা বড় চ্যালেঞ্জ দেখতে পাই। তো এই ওয়েস্ট সেগ্রিগেশন নিয়ে আসলে কিন্তু আমরা কনজিউমার হিসেবে সচেতন নই। কারণ আমরা যদি এই ওয়েস্টগুলোকে আলাদা আলাদা, শুকনা ওয়েস্ট, জৈব ওয়েস্ট এবং কেমিক্যাল বা মেডিকেল যে সমস্ত ওয়েস্ট রয়েছে সেগুলোর জন্য আলাদা আলাদা বিন করতাম, তাহলে কিন্তু আমাদের ওয়েস্ট ওয়ার্কাররা অনেক বেশি প্রোডাক্টিভ হতেন। তারা এই যে সমস্ত এন্টারপ্রেনারশিপে জড়িত রয়েছেন সেইখানে তাদের অনেকখানি কর্মঘণ্টা নষ্ট হয়ে যায় শুধুমাত্র এই ওয়েস্টগুলো সেগ্রিগেট করতে। আমাদের জন্য কিন্তু খুব সামান্যই ইনভেস্টমেন্টের বিষয় হতো। তো দায়বদ্ধতার জায়গা থেকে আসলে আমরা এই দায়িত্বটাকে এখনো এড়িয়ে চলছি, কিন্তু খুব শীঘ্র আমাদেরকে এই দায়িত্বটা নিতে হবে। এইখানে শুধুমাত্র আমরা দায়িত্ব নিতে পারবো, সবাই আমাদের মতো হয়তো সচেতন নন, কিংবা আসলে এটিকে অ্যাক্টিভিটিকে টার্ন করানোর জন্য যে কাজটুকু করা দরকার সেটুকু সম্পর্কে জানেন না। সেখানে মিউনিসিপ্যালিটির একটি দায়িত্ব রয়েছে। যত বেশি অ্যাওয়ারনেস ক্রিয়েট করানো যাবে তত বেশি আমি বলবো যে আসলে আমরা নিজেদের ইন্টারেস্টেই আসলে ওয়েস্ট ওয়ার্কার কোঅপারেটিভদের জন্য বা ওয়েস্ট ওয়ার্কারদের কাজকে, জীবনকে একটু সহজ করে দিতে পারবো। তাদের কর্মঘণ্টা আসলে কাজে ব্যয় হবে। আমাদের ভুলকে পরিষ্কার করতে তাদের কম কাজ করতে হবে। আর আরেকটি যেটি বিষয় সেটি হচ্ছে যে প্রথমেই যেখানে আমরা শুরু করেছিলাম সেখানে ফিরে যেতে হয়, যে সামাজিক যে অ্যাকসেপ্টেন্স বা গ্রহণযোগ্যতার যে জায়গা, এই কাজটিকে সম্মানের সাথে দেখা, এটি খুব গুরুত্বপূর্ণ। আমি এখানে একটা ব্যক্তিগত অভিজ্ঞতা একটু অ্যাড করতে চাই। যেহেতু আমরা আজকে এই ওয়েস্ট ওয়ার্কারদের নিয়ে আলাপ করছি, আমরা জানি যে ঢাকাতে প্রতিটি রেসিডেন্সিয়াল এরিয়াতে কিন্তু ভ্যানের সার্ভিস রয়েছে। বাসায় এসে হাউস হোল্ড থেকে যারা পরিচ্ছন্নতা কর্মী রয়েছেন ওনারা ময়লা নিয়ে যান। তো আমি যেদিন ছুটির দিনে যখন বাসায় থাকি, যখন ময়লার গাড়িটা আসে, আমি ব্যাগটা দেওয়ার পরে উনি যখন ওটা কালেক্ট করেন, আমি ওনাকে একটা থ্যাঙ্কস বলি। এটা আমার প্রতিদিনের, আমি এটা মেনটেইন করতে চেষ্টা করি। কারণ আমি আমার মানসচক্ষে ইম্যাজিন করি যদি উনি একদিন কাজে না আসতেন তাহলে কি পরিমাণ হ্যাজার্ড আমাকে আসলে পোহাতে হতো, কিংবা উনি যদি এক সপ্তাহের জন্য কাজ বন্ধ করে দিতেন তাহলে আমরা কিন্তু সমাজে একটা বাসযোগ্য ছবি দেখতে পেতাম না। কোনোভাবেই সেটা আমাদের জন্য কমফোর্টেবল হতো না। তো এই থ্যাঙ্কসটা আসলে আমাদের সবারই তাদেরকে দেওয়া দরকার। তাদের কাজের যে গ্রহণযোগ্যতা এবং রাইটসের বিষয় তো তারপরে আসে, যে তার পেশার গ্রহণযোগ্যতাটাকেই আমরা আসলে অনেক বেশি, আরো বেশি করে রেকগনাইজ করাটা অ্যাজ কনজিউমার্স আমি মনে করি ইম্পর্টেন্ট। অত্যন্ত চমৎকারভাবে বলেছেন। আমাদের সকলের সুনির্দিষ্ট কিছু দায়িত্ব আছে, যেটা কোথাও লিপিবদ্ধ আছে, কোথাও লিপিবদ্ধ নেই। এবং আপনি যে বিষয়টি তুলে নিয়ে এসছেন, সোর্স সেগ্রিগেশনের বিষয়টি, তার মানে স্যানিটেশন ওয়ার্কারদের জীবন, জীবিকা এবং জীবনমানের উন্নয়নে সকলের পলিসিতে সকলের জন্যই কিছু না কিছু বিধান তৈরি করতে হবে, সেটা তাদেরকেও এবং আমাদেরকেও। এক্ষেত্রে আপনি মিডিয়া বা সিভিল সোসাইটির আলাদা কোনো ভূমিকা দেখেন কি না? নিশ্চয়ই। আসলে তো সিভিল সোসাইটি কিন্তু সবার আগেই এই বিষয়টিকে রেকগনাইজ করতে পেরেছে। সেই কারণে সিভিল সোসাইটি এই বিষয়টি নিয়ে আমরাও পার্ট অফ দেম, আমি বলবো যে আমরাও এই বিষয়টি নিয়ে অনেক বেশি এই আলোচনায় নিয়ে এসেছি। আর ডেফিনেটলি মিডিয়া কিন্তু অনেক ক্ষেত্রে সমস্ত চিত্রপটকে পরিবর্তন করে দিতে পারে। এটি পজিটিভলি যদি ব্যবহার করা যায়, মিডিয়ার ব্যবহার যদি যথাযোগ্যভাবে আমরা করতে পারি, সুচিন্তিতভাবে আমরা করতে পারি,
তাহলে কিন্তু আমাদের জন্য এই বিষয়টা খুব কঠিন না যে সারা দেশের সমস্ত মানুষ এই যে ওয়েস্ট ওয়ার্কারদের যে প্রয়োজন, সেই প্রয়োজনকে মেটানোর জন্য খুব বেশি আসলে পরিশ্রমের প্রয়োজন নেই। কিন্তু তার আগে অনেক বেশি প্ল্যানিং এবং আমি বলব যে সুচিন্তিত সুকৌশলী কিছু বিষয়ের পরিকল্পনার দরকার আছে। সেটা যদি করতে পারি তাহলে আসলে মানুষের কাছে পৌঁছে দেওয়া খুব একটা কঠিন নয়। আর শুধুমাত্র তো এখন ইলেকট্রনিক মিডিয়া নয়, এখন তো সোশ্যাল মিডিয়াতেও অনেকেই অনেক বেশি অ্যাক্টিভ। একটা ছোট্ট পোস্ট থেকে দেখা যায় যে একটা রেভলিউশন তৈরি হয়ে যায়। তো সুতরাং হ্যাঁ, অনেক পটেনশিয়াল রয়েছে আমরা যদি সেটিকে ব্যবহার করতে পারি। আমরা আমাদের আজকের এই আলোচনার প্রায় শেষের দিকে চলে এসেছি। আমি শেষে যদি স্যানিটেশন ওয়ার্কারদের জন্য আমরা যে নীতি নিয়ে কাজ করছি, সেখানে তাদেরকে যারা নিয়োগ করেন বা তাদের সাথে খুব ওতপ্রোতভাবে যারা কাজ করেন, তাদের রেসপন্সিবিলিটির পাশাপাশি অ্যাকাউন্টেবিলিটি জায়গাটা তৈরি করা যায় কিনা এবং সেটা নীতিতে আসা উচিত কিনা? নিশ্চিতভাবে এখানে যারা ওনাদেরকে নিয়ে কাজ করছেন তাদের এখানে আসলে অংশগ্রহণ এবং অ্যাকাউন্টেবিলিটি খুবই খুবই জরুরি। এইটা একটা উদাহরণ দিয়ে বলি। যেমন হলো আমরা যখন মিউনিসিপ্যালিটির সাথে খতিয়ে দেখার চেষ্টা করেছি যে বাজেট অ্যালোকেশনের দিক থেকে আমরা আসলে ওয়েস্ট ওয়ার্কারদেরকে কতটুকু গুরুত্ব দিয়েছি। যেমন তাদের বাসস্থানে অনেকখানি মেরামতের প্রয়োজন হয়। বৃষ্টির দিনে পানি পড়ে, ঝড়-ঝাপটা আপনি বললেন যে দিন নেই রাত নেই, তাদের কিন্তু বিভিন্ন রকম ঝুঁকির সম্মুখীন হতে হয়। তো সেইখানে এই বাসস্থানের বিষয়ে যে প্রত্যেকটি মিউনিসিপ্যালিটিতে বাজেট অ্যালোকেশন রয়েছে কিংবা যখন আসলে মুখ্য স্থান থেকে যখন এই অ্যালোকেশনটা মিউনিসিপ্যালিটিতে আসে, তখন এই জিনিসগুলোকে আমরা গুরুত্ব দিয়ে দেখেছি কিনা, এই সমস্ত জায়গা কিন্তু এখনো গ্যাপ রয়ে গিয়েছে। কিন্তু এই জায়গাগুলোতে আমি বলব যে একটা কংক্রিট প্ল্যানের প্রয়োজন। কি নিড রয়েছে, এই নিডগুলোকে আইডেন্টিফাই করা এবং সেই খাতে অন্তত রাষ্ট্রের দিক থেকে কিছু অ্যালোকেশন থাকাটা আমার মনে হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা শেষ করব। শেষ করার আগে আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে আপনি বিশেষ কিছু বলতে চান কিনা এই স্যানিটেশন কর্মীদের বিষয়ে? আমি দর্শকদের উদ্দেশ্যে যেটি বলতে চাই, যারা পরিচ্ছন্নতা কর্মী তারা আমাদের আপনজন এবং তাদের কিছু চাহিদা রয়েছে। আমাদের মতো তাদের আরো কিছু বেসিক নিডস রয়েছে। এই বেসিক নিডস গুলোকে ফুলফিল করার জন্য আমাদের প্রত্যেককে ইন্ডিভিজুয়াল ক্ষেত্র থেকে রাষ্ট্রীয়ভাবে এবং সামাজিকভাবে আসলে আমাদের সবাইকে দায়বদ্ধতা নিয়ে কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ জনাব ইশরাত শবনম, আপনার মূল্যবান সময় দিয়ে অসংখ্য মূল্যবান বক্তব্য তুলে ধরার জন্য। অনেক ধন্যবাদ। সুধীবৃন্দ, আমরা ধারাবাহিকভাবে স্যানিটেশন কর্মীদের বিষয়ে অনেক কিছু আলোচনা করলাম। মূল উদ্দেশ্য ছিল যাতে বাংলাদেশে আমরা টেকসই স্যানিটেশন এবং পয়ঃবর্জ্য ব্যবস্থাপনাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি এবং স্যানিটেশন কর্মীদের অধিকার এবং সামাজিক মর্যাদা ফিরিয়ে দিতে পারি। ধারাবাহিক এই অনুষ্ঠানগুলিতে আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি।